সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু সোহম দত্ত আর্ট টিউটোরিয়াল। তো সত্যি বলতে ইউটিউব চ্যানেলটায় হয়তো এখন সেরকমভাবে কাজ করি না, কিন্তু এই ইউটিউব চ্যানেল আজকে অনেক কিছু আমাকে দিয়েছে। মানে হ্যাঁ, তোমাদের সাপোর্ট পেয়েছি, তোমাদের সাথে এঙ্গেজ হয়েছি, তোমরা প্রচুর প্রচুর কিছু চেয়েছো আমার সাথে, অনেক কিছু কথা বলেছো। তো সেগুলো আমি আমি যা জানি সেগুলো শেয়ার করেছি। আর তার থেকে শুরু করে এই ইউটিউব চ্যানেলটার জন্য অনেকে চিনেছে, অনেকে আমাকে কন্ট্যাক্ট করে, অনেকে বলে যে স্যার আপনি আমার ইভেন্টটায় অ্যাটেন্ড করবেন। তো এরকমভাবে প্রচুর জন বলে। ইভেন অনেকে এটা বলে যে নাকি আমার যে ইভেন্টগুলো হয় সেগুলো আমি যে ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যানগুলো সেট করি, তো তার জন্য তারা মানে তাদের ইভেন্টে আমাকে এঙ্গেজ করতে যায়, যাতে ওইভাবে যাতে কিছু একটা ইভেন্ট যাতে অ্যারেঞ্জ করা যায়। তো প্রচুর জন আমাকে আস্ক করে যে হ্যাঁ, যদি আমি যদি পার্ট নিই, তার থেকে শুরু করে ওখানকার যেরকম মানে প্রসেসে যাতে আমি যাতে এঙ্গেজ থাকতে পারি, তো সেই সমস্ত নিয়ে মানে প্রচুর প্রচুর দেখি এখন কল আসে। তবে হ্যাঁ, আমি তো মানে শিডিউলে পুরো একদম টাইট জায়গায় বলতে গেলে, মানে ইউনিভার্সিটি ক্লাস চলে, তো কি আর করবো। বাট হ্যাঁ, এখন যেহেতু দুর্গাপুজোর টাইমটা আছে, সাই ব্যাপার সাই ব্যাপার এরপরে তো মহালয়া আছে, তো ওখানেও একটা ইভেন্ট হবে। তবে এই সানডে একটা ইভেন্ট হয়ে গেল, তো যেখানে আমাকে বলেছিল, ইনভাইট করেছিল যে জাস্ট আপনি যদি আসেন তো একটা জাস্ট ভলেন্টিয়ারি মতনও করবেন, আর তার থেকে শুরু করে জাস্ট এরকম কি টপিক এখানে দেওয়া হবে ড্রয়িং এর জন্য, মানে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপের জন্য, তো সেগুলোর জন্য আমাকে ডেকেছিল। তো এটা আমার খুব ভালো লাগলো যে চলো যাই, গিয়ে দেখি একটা একটা কম্পিটিশন। মানে দেখো, আমি নর্মালি অফলাইন কম্পিটিশন তো সেরকম ভাবে অ্যারেঞ্জ তো আর করিনি, যদি করতাম তাহলে তো তোমাদের জন্য করতামই। আর তার উপর অফলাইন কম্পিটিশন অ্যারেঞ্জ করা অতটা ইজি নয়, অনলাইন তো তাও হয়ে যায়, মানে সময় লাগে, প্রচুর ভাবতে হয়, কিন্তু তাও হয়ে যায়। কিন্তু অফলাইনে নট এ ইজি ডিল। আর আমি যে শুধু একা ছিলাম তা নয়, আরো আরো আর্ট কলেজে অনেক সিনিয়র স্টুডেন্টরা ছিল যারা মানে ওখানে এঙ্গেজ ছিল। অ্যাজ এ আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে কিভাবে প্ল্যানগুলোকে সেট করব, তো সমস্ত কিছু। কিন্তু ওভারঅল একটা অফলাইন ইভেন্ট, তো একটা অফলাইন ইভেন্ট মানে ব্যাপার টপিক থেকে শুরু করে। আর হ্যাঁ, ওই 2 আওয়ারের ইভেন্ট নট আ ইজি ডিল। মানে সত্যি বলতে গেলে আমি যখন ছোট ছিলাম তখন ওই 2 ঘন্টা মানে এখানে বসা ওখানে বসা, মানে সবার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যে কি যে মানে ঝুঁকি সেটা। মানে তখন তো আমরা তো জাস্ট পার্ট নিতাম, কিন্তু যারা মানে ভলেন্টিয়ার হতো বা যারা এগুলো মানে অ্যারেঞ্জ হতো, তাদের মানে অ্যারেঞ্জ তো আমরা করিনি, মানে অ্যারেঞ্জ করেছে হচ্ছে একটা ক্লাব। বাট আমাদেরকে ওই মানে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সিটিং করার, তো এরকম কিছু। তো জাস্ট টাফ তো ছিল, আর স্পেশালি বাচ্চাদেরকে মানে গ্রুপ এর ক্ষেত্রে যথেষ্ট বেশি টাফ ছিল। মানে এখানে বসবো না ওখানে বসবো না, তো তাদেরকে সবাইকে এক জায়গায় জড়ো করা, তার সাথে পেরেন্টসরা মাঝখানে মাঝখানে ঢুকে পড়ছে, তো সেইগুলোকেও দেখা, তো অনেক কিছু। কিন্তু ইভেন্টটাতে আমি মানে ইভেন্টটা কি বলবো, মানে ইভেন্টটা দেখার পরে না আমি যথেষ্ট বেশি নিরাশ হয়েছি। তো নিরাশ কি কারণে হয়েছি সেটাই আমাদের সাথে শেয়ার করা, কারণ তোমরাও প্রচুর প্রচুর ইভেন্টে পার্ট নেবে, যাতে তোমরাও আইডিয়া পাও। আর সত্যি বলতে গেলে আমি কিছু কিছু জিনিস না পয়েন্ট আউট করেছি ইভেন্টটা থেকে। তো ফার্স্ট অফ অল তো বলবো, দেখো আমিও ইভেন্টে পার্ট নিয়েছিলাম আমি যখন ছোট ছিলাম, বাট তারপরে আমি 2019 বা তারপরে তো তোমরা জানো যে কোভিড এর টাইমের পরে একদম পুরো জিনিসটাই অনলাইন হয়ে গেছিল, তখন এরকম কোনো অফলাইন ইভেন্ট হতোই না। তো সেক্ষেত্রে অনলাইন যে সমস্ত ড্রয়িং কম্পিটিশন হয়েছে, ইভেন আমিও প্রচুর কম্পিটিশন করেছি, তো সেখানে ইজি ছিল। হ্যাঁ, আমি বলবো ইজি ছিল, যথেষ্ট ইজি ছিল পার্ট নেওয়া। সেরকম পার্ট নেওয়াটাও ইজি ছিল, তার থেকে শুরু করে ড্রয়িং সাবমিট করাটাও যথেষ্ট বেশি ইজি ছিল। অনেকটা টাইম ছিল, এমন নয় যে হ্যাঁ হ্যাঁ আমরাও টাইম দিতাম, যে কখনো কিছু কিছু কম্পিটিশন দেখবে 1 সপ্তাহ টাইম থাকে, আমরা ম্যাক্সিমাম 20 ডেজ এরকম ভাবে টাইম রাখতাম। তো যাতে স্টুডেন্ট যাতে পড়াশোনার সাথে সাথে যাতে এইটাতে যাতে একটুখানি যাতে টাইম দিয়ে যাতে করতে পারে, তার জন্য আমরা একটা টাইম রাখতাম, এটা খুবই দরকার। কিন্তু অফলাইন ইভেন্ট তো তোমাকে সারাদিন সময় দেবে না, তোমাকে দেবে হচ্ছে মাত্র 2 ঘন্টা। তো 2 ঘন্টার মধ্যে তোমাকে একটা টপিক তোমাকে দেওয়া হলো, সেই টপিকটা হতে পারে তোমার ফর্মে আগে থাকতে লেখা থাকলো, তো তুমি বাড়িতে প্রিপেয়ার হয়ে আসতে পারলে। আবার কখনো কখনো থাকে যে, যেটা নর্মালি এই ইভেন্টটায় হয়েছিল সেটা হচ্ছে যে আমরা অন স্পট টপিক ডিক্লেয়ার করেছিলাম। তো তাতে তোমার মাইন্ডকে মানে ভালো মতো ভাবে রেডি রাখতে হবে, যে হ্যাঁ আমাকে এরকম কিছু কিছু এমন এমন কম্পোজিশন আগে থাকতে বাড়িতে প্র্যাকটিস করে রাখতে হবে, যাতে এরকম যদি দেয়, যদি একটা আশেপাশে মানে যদি নিয়ারেস্ট যদি কিছু একটা দেয়, যাতে আমি একটা কম্পোজিশনকে রেডি করতে পারি, যাতে আমার মাথায় যাতে একটা ছবি তৈরি হয়ে যায় যে হ্যাঁ আমাকে এরকম ভাবে এগোতে হবে। তো সেটা খুব দরকার। তাই জন্য আমি সবসময় বলি যে মানে কম্পিটিশনে পার্ট নেওয়ার না, যেদিন কম্পিটিশনে যাবে তার আগে বেশ কিছু না ড্রয়িং এরকম ভাবে পারলে মোবাইলে সেভ করে রাখবে, বা সবার কাছেই তো ফোন আছে। আর যাদের গার্জেনের সাথে যারা তোমরা যাও, তো সাই ব্যাপার তাদের ফোন থেকে না দেখে নেওয়ার চেষ্টা করো, কারণ এটা খুবই দরকার। অ্যাটলিস্ট তুমি ছবিটা যাতে মাথায় গেঁথে রাখো যে হ্যাঁ এই কম্পোজিশনে কিরকম কিরকম ফিগার রয়েছে। নয়তো
ইভেন্টে কিন্তু এমন এমন টপিক দেবে না, তুমি ধরতে পারবে না। এবার আমাদের যদি আমি বলি যে এই ইভেন্টটায় কিরকম টপিক দেওয়া হয়েছিল, তো খুবই সিম্পল টপিক, যেমন তোমরা আমার চ্যানেলে দেখো যেরকম যখন টপিক থাকে, তো সিম্পল আমরা দুর্গাপুজোর উপরই বেস করে রেখেছিলাম, কারণ সামনে যেহেতু দুর্গাপুজো আছে, তো একটুখানি ডিফারেন্ট ভাবে করেছিলাম যাতে একটুখানি আমরা দেখতে পাই যে কিরকম কাজ তারা করেছে এর আগে, তো তাদের সাডেনলি উপস্থিত বুদ্ধি কিরকম, তো এটা তো একটুখানি তো আমরা চেক করবোই। কিন্তু ইজিলি ছিল, জাস্ট ইভেন আমরা হেল্পও করেছিলাম, মানে আমাদের দায়িত্বে এরকমও ছিল যে আমরা প্রত্যেকটা গ্রুপে গ্রুপে যাবো, যেহেতু আমাদের আরো আরো মানে অনেকজনই ভলেন্টিয়ার ছিল, তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে গেছিলাম, গিয়ে মানে দেখেছিলাম যে কে কিরকম কাজ করছে। স্পেশালি আমি ফার্স্টে প্রথম 1 আওয়ার আমি গ্রুপ এ তে ছিলাম, তো গ্রুপ এ তে দেখছিলাম প্রচুর বাচ্চারা ডিফারেন্ট ডিফারেন্ট ছবি আঁকছে, কিছুজন দুর্গা ঠাকুর সামনে তার তলা দিয়ে কাশফুল এরকম এঁকেছে, অনেকে দুর্গা ঠাকুর তার সামনে অ্যাজ এ ওদের ড্রয়ু লাইট ছিল যেহেতু, তার সামনে একটা ঢাকি ঢাক যাচ্ছে। ইভেন অনেকজন এটাও এঁকেছে যে দুর্গা ঠাকুরের চক্ষু দান হচ্ছে, জাস্ট একটা দুর্গা ঠাকুরের মুখ আর সামনে একজন ছবি মানে চোখটা আঁকছে তো হাতে তুলে নিয়ে। তো এরকম প্রচুর প্রচুর মানে ও গ্রুপ এ তে কিন্তু ক্রিয়েটিভ ওয়ার্ক হয়েছে, আর অলমোস্ট 35 এরকম পার্টিসিপেন্ট ছিল গ্রুপ এতে, তো সবাইকেই দেখছিলাম। ইভেন আমি তো ওরকম ভাবে করে দিতে পারি না, কারণ সাহেবরা যদি করে দিই তাহলে অন্য একজন পার্টিসিপেন্টের পেরেন্ট ভাববে যে কি রে বাবা ওর করে দিচ্ছে, তাহলে আমার বাচ্চারা কেন করে দিচ্ছে না, তো এরকম তো কোনো ব্যাপার নয়। তো স্বাভাবিক ব্যাপার, আমরা জাস্ট দেখছিলাম, তার সাথে সাথে কিছুজনকে কালার বলে দিচ্ছিলাম যে এখানটা এরকম ভাবে করো, কাউকে বলছিলাম যে বেরিয়ে যাচ্ছে কালারটা ঠিকভাবে করো, তো এইভাবে, কারণ আমাদের ওদেরকে তো একটুখানি তো সাথে থাকতেই হবে, কারণ গ্রুপ এ একদম ছোট বাচ্চা, তো তারা কম্পিটিশনে পার্ট নিচ্ছে, এটা একটা খুব বড় ব্যাপার। তারা কি আঁকছে যায় আসে না, কিন্তু তাও তাদের ছবি দেখেই বোঝা গেল যে তারা প্র্যাকটিস করে এসছে। অনেকেই দেখছিলাম যে মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কাজ করেছে, ড্রয়ু লাইক বলা সত্ত্বেও মানে অনেক এমন এমন সিনকে, মানে সিন বলতে গেলে ভালো মতো ভাবে একটা কাজ করেছে, তো যথেষ্ট ভালো লেগেছে। তারপরে আমি যখন গ্রুপ বি তে গেলাম, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছিল, 2 ঘন্টার ইভেন্ট, তো তখন আমি দেখলাম গ্রুপ বি তে প্রায় 5-6 জনকে আমি দেখলাম যে তারা এখনো পর্যন্ত ড্রয়িংই কমপ্লিট করেনি, মানে আউটলাইনটা কমপ্লিট করেনি। তো আমি মানে ঢুকেই মানে তাদের কাছে গিয়ে আমি বললাম যে তোমাদের কাছে মাত্র আর 1 ঘন্টা বাকি আছে, তোমরা এখনো আউটলাইন কমপ্লিট করনি, তো কালার কিভাবে করবে, মানে কালার করতে তোমাদের অনেক সময় লাগবে। ইভেন আমি কিছু কিছু জনের আউটলাইন দেখলাম, দেখো টপিক দেওয়া হয়েছে, একটা কম্পোজিশন বেস টপিক দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে তো রেডি করতে হবে না, কারণ তোমার কাছে 1 ঘন্টা আছে। হতে পারে তোমাকে অনেক বেশি ভাবতে হয়েছে, স্বাভাবিক ব্যাপার, একটা সাডেনলি আমরা একটা টপিক দিয়েছি, কিন্তু তাও মানে এইটা তো মাথায় রাখতে হবে যে আমাকে কমপ্লিট করতে হবে। আর একটা কথা, এটা তো তোমরা সবাই জানো যে কমপ্লিট যদি না হয় একটা ড্রয়িং, তাহলে কিন্তু এমনি সেটা বাদ হয়ে যায় কম্পিটিশন থেকে। হ্যাঁ দেখো, ফাইন আর্টসের যখন এক্সাম হয় সেখানেও ইনকমপ্লিট ওয়ার্ককে জাস্ট জাজ করা হয়, কারণ ওখানে তো নাম্বার দেওয়া হয়, তাও প্রচুর নাম্বার কেটে নেওয়া হয়, কারণ শুধুমাত্র ইনকমপ্লিট ড্রয়িং দেওয়া হয়েছে তার জন্য। কিন্তু কম্পিটিশনে কিন্তু ওরকম কিছু দেখা হয় না, তুমি ইনকমপ্লিট রেখেছো মানে পুরো ড্রয়িংটা বাতিল। তো সেক্ষেত্রে যারা যারা কমপ্লিট করবে, একদম সমস্ত কালার করবে, তাদেরকে একমাত্র তাদের মতোই জাজমেন্ট করা হয়। তাই জন্য ইনকমপ্লিট রাখার কোনো মানেই নাই। যেভাবে হোক মানে তুমি একটা কম্পোজিশনকে ফুটিয়ে তোলো, তুমি সেটাকে মানে কিছুভাবে একটা প্ল্যান স্ট্র্যাটেজি যা ইচ্ছে করে তুমি একটা রেডি করো, তারপরে কালার দিয়ে কমপ্লিট করো। কিন্তু আমি তাদের যখন দেখলাম যে তারা মানে কি বলো আউটলাইনই শেষ করতে পারেনি, তো আমি তাদেরকে সবাইকেই বলছিলাম, মানে যে কজন ছিল তাদেরকে বলছি তোমরা এত তাড়াতাড়ি করবে কি করে, তোমরা তো শেষই করতে পারবে না, কালার করবে কি করে। তো তারা বলছে হ্যাঁ দাদা আমি করছি, তো এইভাবে তারা বলছিল। তো তাদেরকে আমি যথেষ্ট মানে ধরে ধরে মানে আমি জাস্ট ভাবছি এরা শেষ করবে কি করে, তো এরকম ভাবেই প্রায় অর্ধেকটা টাইম আমি গ্রুপ বিতেই কাটিয়ে দিয়েছিলাম। হ্যাঁ কিছু কিছু জন অলরেডি দেখলাম যে তারা একদম মানে আউটলাইনটা কমপ্লিট করে নিয়েছে, কিন্তু তাদের মধ্যে আমি কিছু জনকে দেখছি যে তারা একটা ফিগারকে এত ধরে ধরে কালার করেছে, মানে কালার করেই যাচ্ছে মানে জাস্ট একটা ফিগারকে। আমি তাকেও বলছি যে তুমি একটা ফিগারকে এতক্ষণ ধরে কালার করছো, অ্যান্ড অলমোস্ট তারপরে বাকি ছিল জাস্ট 30 মিনিটের কাছাকাছি। তো তখন আমি গ্রুপ সিতে অবশ্য দেখিনি, তখনও আমি গ্রুপ বিতে ছিলাম। তো আমি বলছি জাস্ট 30 মিনিট বাকি আছে, তো তুমি এটাকে শেষ করো, তোমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরো ফিগার আছে, মানে ও কম্পোজিশনটা যেরকম ভাবে বানিয়েছে, সামনেও ফিগার আছে, পেছনেও ব্যাকগ্রাউন্ডে অনেক ফিগার আছে, এবার ও ব্যাকগ্রাউন্ডে এখনো পর্যন্ত টাচ করেনি, সামনে যে 3টে ফিগারকে ধরে ধরে কালার করেছে, মানে একদম শেড মানে লেয়ারের পর লেয়ার শেড দিয়ে গেছে। যথেষ্ট ভালো, যে কতটা বাড়িতে প্র্যাকটিস করেছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু মানে বাড়িতে কিরকম কালার মিক্সিং করে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ওই রকম 2 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি যে শেষ করতে হবে ওর সেটা মাথায় কোনো আইডিয়াই নেই, ও ধরে 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 আস্তে আস্তে কালার করে যাচ্ছে। তো তারপরে আমি যখন মানে লাস্ট 15 মিনিট বাকি ছিল, আমি তারপরে গ্রুপ বি থেকে আমি গ্রুপ সি তে গেছিলাম। গ্রুপ সি তে আমি গিয়ে দেখছি মাত্র 5 জন ওই 15 মিনিট বাকি আছে তার মধ্যে কমপ্লিট করেছে, বাকি কারোর কমপ্লিট নেই। মানে আমি জাস্ট ভাবছি যে এরা মানে এরা খারাপ,
মানে সত্যি দেখো, মানছি এটা একটা ছোট্ট কম্পিটিশন, এটা কোনো ইন্টারন্যাশনাল বা ওরকম লেভেলের কম্পিটিশন নয়, বাট তাও তোমরা যারা পার্ট নিচ্ছ তারা তো অ্যাটলিস্ট এটা ভাববে যে হ্যাঁ আমাকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হয়। মানে আমি দেখে পুরো শক হয়ে গেছি। ইভেন আমি মানে কি বলবো, আমি তো মানে দেখো এটা কেয়ার করা উচিত নয়, কারণ বাকি ভলেন্টিয়ার মানে বাকি যারা ছিল তারাও তো বেশি ওরকম দেখছে না, ওরা সবাইকে বলছে যে হ্যাঁ আর মাত্র 15 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি দিতে হবে, এরকম ভাবে বলছে। কিন্তু আমি তো ওদেরকে মানে সিঙ্গেলি বলছি যে তোমরা আউটলাইন শেষ করলে কখন? আমার এটাই কোয়েশ্চেন যে তোমরা এখনো পর্যন্ত কালার শেষ করতে পারলে। অনেকের ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেনি, অনেকে সামনে একটা জিনিস ফুটিয়ে তুলেছে শুধুমাত্র সেটাতেই কালার করেছে, ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্ল্যাঙ্ক সাদা রয়ে গেছে। তো কি করবে তাড়াতাড়িতে কালার কিভাবে দেবে? মাত্র 15 মিনিট বাকি ছিল। লাস্টে একজন আমি দেখলাম মানে মানে একদম হু হু করে কালার মারছিল ব্যাকগ্রাউন্ডে, জাস্ট হালকা একটা কালার মেরেছিল। দেখো হালকা কালার মারাটাই দরকার, কারণ তুমি সামনে যখন কম্পোজিশনটা করবে তো তখন সামনে যে সেন্টার যেটা থাকবে সেটাকে ধরে ধরে কাজ করো, কিন্তু পেছনের দিকটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে আছে, দূরে আছে, তো সেক্ষেত্রে হালকা কালার দেওয়াটা খুবই কমন। কিন্তু ও লাস্টে মানে ওইভাবে মানে ওর মাইন্ডে ছিলই না। মানে আমার যেন মনে হলো আমি ওকে পুশ দিয়েছি, তাতেও সাডেনলি মনে হচ্ছে হ্যাঁ এবার আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, তো কিছু একটা করে একটা শেষ করবে, যাকে বলতে গেলে মানে এরকম ব্যাপার। আর আমি আরেকজনকে যখন বলছি না, মানে আলাদাই একটা মানে এক্সপিরিয়েন্স হয়েছে। আমি বললাম না যে একজনকে আমি বলছি যে তুমি বাড়িতে প্র্যাকটিস করনি যে 2 ঘন্টার মধ্যে একটা ওয়ার্ড শেষ করতে হয়? তো ব্যাপারটা কি হয় যে ধরো একটা কোনো কম্পিটিশন হচ্ছে, তো ধরো এরকম ভাবে পার্টিসিপেন্ট বসে আছে, তো তার সাইডে না এরকম মানে বাঁশ দিয়ে দিয়ে ব্যারিকেড করা থাকে, আর ও পাশটায় পেরেন্টসরা থাকে। তো একটা ওরই মা, ও বলছে যে ও কি কমপ্লিট করবে বাড়িতে, ও তো প্র্যাকটিসই করে না, ও তো নেচে শুয়ে এরকম ভাবে নাকি ড্রয়িং করে। তো এরকম ভাবে বলছে, মানে আমারও হাসি পাচ্ছে ব্যাপারটা। বাট সিরিয়াসলি বলতে গেলে এরকম প্রচুর জনকে আমি লাস্টে না আমি জাস্ট পয়েন্ট আউট করলাম যে অনেকজনই না মানে প্রত্যেকে মানে যারা যারা পার্ট নিয়েছে তারা প্রত্যেকে কিন্তু খুব ভালো কম্পোজিশনে আইডিয়া আছে, তারা প্রত্যেকে ভালো কালার করতে পারে, তারা প্রত্যেকে ভালো কিন্তু ড্রয়িংও করতে পারে, কিন্তু তাদের মানে মিনিমাম স্ট্র্যাটেজিটা ছিল না যে একটা 2 ঘন্টার মধ্যে ড্রয়িং কিভাবে কমপ্লিট করতে হয়। এবার দেখো এটা হয়তো হয়তো একটা খুব ক্লাবের একটা ইভেন্ট, অবভিয়াসলি ঠিক আছে, কিন্তু যখন তুমি ফাইন আর্টসে যারা ধরো সত্যি সত্যি যারা ধরো এক্সাম দেবে তাদেরও কিন্তু 2 ঘন্টা থাকে। অয়েল দেখো যখন 5th ইয়ার 8th ইয়ারের ওই টাইমে কি হয় যে অয়েল পেন্টিং থাকে সাথে, তো সেক্ষেত্রে কি হয় যে সবাই জানে যে অয়েল পেন্টিংটা তাড়াতাড়িতে শেষ করতে হবে, যদি শেষ করতে নাও পারি তাও আমাদের কাছে কিছুটা একটুখানি আমরা টাইম ঠিক ম্যানেজ করে নেবো, এরকম যাকে বলতে গেলে। তখন কি হয় যে ওয়াটার কালারে একটু এক্সট্রা টাইম দিয়ে দেয়। কিন্তু যাদের ধরো নর্মাল যে এক্সামটা হয় তাদের ক্ষেত্রে শুধুমাত্র একটা ওয়াটার কালার থাকে, তো সেক্ষেত্রে যদি ওয়াটার কালারটা শেষ না করতে পারে 2 ঘন্টা, তাদের কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাবে। তো আমি সত্যি মানে জাস্ট 5 জন কমপ্লিট করেছিল, একজন প্রচুর মানে চেষ্টা চেষ্টা করে কমপ্লিট করেছে, বাকি কারোর কমপ্লিট ছিল না, কারোর ব্যাকগ্রাউন্ড পুরো সাদা থেকে গেছিল, কারোর কিছু কিছু ফিগারের মাথার চুল কালার করেনি, এরকম সাদা হয়ে গেছে। তো এরকম ভাবে কাজ রেখেছিল। আর অবভিয়াসলি আমরা প্রত্যেকেই এটাই ডিসাইড করেছিলাম যে যেগুলো কমপ্লিট থাকবে আমরা তাদের মধ্যেই জাজমেন্টটা হবে, বাকিগুলোকে আমরা জাস্ট ইনকমপ্লিট হিসেবে ধরে সাইড করে দেবো। তো এরকম ব্যাপার হয়েছে। বাট সিরিয়াসলি বলতে গেলে আমার খুবই খারাপ লেগেছে যে মানে একটা অফলাইন ইভেন্ট হচ্ছে, তো সাহেব তো একটা প্রিপারেশন থাকা দরকার সবার, আদারওয়াইজ এরকম ভাবে যদি মানে ইনকমপ্লিট থেকে যায়। আর সত্যি বলতে গেলে আমার খারাপটা এই ব্যাপারটাতে লেগেছে যে মানে প্রত্যেকে কিন্তু খুব ভালো কিন্তু কম্পোজিশন করেছে, টপিকটাই কিন্তু খুব ভালো ডিফাইন করেছে। আর সত্যি কিছু কিছু জন মানে ধরে ধরে কালার করেছে, কালার মিক্সিং দেখে খুব ভালো লেগেছে, কিন্তু তারা অ্যাট দি এন্ড কমপ্লিট করতে পারেনি ওইভাবে, মানে যেভাবে কমপ্লিট করার কথা সেইভাবে করতে পারেনি। তো সত্যি আমার খুব খারাপ লেগেছে। আমি বললাম না যে আমার খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা তোমাদের সাথে শেয়ার করছি তার কারণ হচ্ছে তোমরা প্রচুর জন কিন্তু এখন অফলাইন ইভেন্টে পার্ট নিচ্ছ। ইভেন অনেকে তো আমাকে ডিফারেন্ট টপিক দিচ্ছে, বলছে দাদা এটার উপরে কি কাজ করবো, আমার একটা অফলাইন কম্পিটিশন আছে, 2 ঘন্টায় শেষ করতে হবে, তো একটা ইজিয়ের প্রসেস বলো বা ইজিয়ের স্টেপ বলো যাতে খুব তাড়াতাড়ি করতে পারি। তো তার জন্যই বেসিক্যালি আমাদের দেখবে রিসেন্টলি একটা আমি সাবজেক্টিভ র্যাঙ্ক করছি, এটাকে আমি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করছি, যাতে ফিগারও প্রচুর আছে। তো কিভাবে খুব কম কালার দিয়ে খুব কম মিক্সিং করে কিভাবে একটা ওয়ার্ডকে স্ট্যান্ড করা যায়, তো আমি সেটাই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমরা ওটাকে স্টেপ বাই স্টেপ কাজ করছি। কিন্তু আমি তোমাদেরকে পার্টিকুলারলি বলবো যে তোমরা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু একটা স্ট্র্যাটেজি রাখার চেষ্টা করো। হ্যাঁ আমি জানি যে তোমরা অনেকে ছোট, তো আমিও যখন ছোট ছিলাম তখন আমাকে কেউ ওইভাবে বলে দিত না, তো আমাকে ড্রয়িং স্কুলে বলতো যে হ্যাঁ এরকম ভাবে টাইম ম্যানেজ করতে হবে, এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। আমাদের জাস্ট ওরকমই থাকতো যে একটা ছবি দিয়ে দিত, তুমি কমপ্লিট করতে পারলে পারলে ক্লাসের মধ্যে, না পারলে না পারলে, এরকম ব্যাপার। কিন্তু তোমাকে কিন্তু বাড়িতে এটাকে রেডি করতে হবে। যাদের পেরেন্টসরা দেখছেন তাদেরকেও বলবো যে আপনাদের বাচ্চাদের কিন্তু এইভাবে রেডি করতে হবে যে 2 ঘন্টাকে কিভাবে ইউটিলাইজ করা যায়। তাদের হ্যাঁ প্রচুর সময় লাগবে, হয়তো একদিনে সে পারবে না, হয়তো দ্বিতীয় দিনেও সে পারবে না, হয়তো একটুখানি সময় 19-20 হয়ে যাবে, কিন্তু তাও ওটাকে স্টাডি করাটা কিন্তু খুব দরকার। নয়তো কিন্তু
কম্পিটিশনগুলোতে পার্ট নিচ্ছে, ড্রয়িংও ভালো করছে, কিন্তু শেষে কমপ্লিট করতে পারছে না। মানে কমপ্লিট করতে না পারাটা অনেকটা ঠিক এরকম যে সামনে বিরিয়ানি এলো কিন্তু তুমি খেতে পারছো না, এরকম ব্যাপার। তো সিরিয়াসলি বলতে এটা খুবই মানে খুবই খারাপ, আমার আমার নিজেরও এক্সপিরিয়েন্স হয়েছে। আমার সত্যি এটা দেখতেও খুব খারাপ লাগে যে মানে কেউ এত ভালো কাজ করা সত্ত্বেও সে মানে ওই পজিশনটা পাচ্ছে না, তার ড্রয়িংকে পুরো সাইড করে দিতে হচ্ছে। তো এটা আমি কখনোই হতে দিতে চাই না। বাট এনিওয়ে, এটা ইভেন্টের রুলস, এটা আমার পার্টিকুলার আমার পার্সোনাল ইভেন্ট নয় যে আমি এরকম করবো। তো সবাই এই ডিসিশনটা নিয়েছিল। বাট সিরিয়াসলি আমি তোমাদেরকে এই জিনিসটা আমি ওয়ার্ন করবো, আমি বলবো যে কারণ তোমরা কিন্তু এটাকে বাড়িতে ভালো মতো ভাবে প্রিপেয়ার করার চেষ্টা করবে। আর আমি তোমাদেরকে কিছু টিপস দেবো। দেখো, ফার্স্ট টিপস তো এটাই দেবো যে তোমরা যে করে হোক, মানে যদি তোমরা জানো, মানে আগে যদি তোমাদের ফর্মে যদি লেখা থাকে যে কি সাবজেক্ট দেবে, তো সেটা ভালো মতো ভাবে বাড়িতে প্র্যাকটিস করে রাখবে। অ্যাটলিস্ট আউটলাইনটা তো ভালো মতো ভাবে প্র্যাকটিস করে রাখবে, যাতে তোমরা আউটলাইনটা 15 মিনিট থেকে 20 মিনিটে নামাতে পারো। ওরকম 30 মিনিটে নামানোর কথা ভেবো না, যতটা কম সময় দেওয়া যায়, কারণ আউটলাইনে কম সময় দেওয়াটাই কিন্তু খুব দরকার। তাই 15 মিনিটে নামাও বা 20 মিনিটে নামাও, সেটা চেষ্টা করবে। তো এটা তোমাদেরকে আমি প্রথম টিপস দেবো। তো তোমাদের কাছে যদি আননোনও থাকে, মানে যদি অন স্পটও যদি কোনো একটা মানে টপিক দেওয়া, তো সেক্ষেত্রে যেন তোমরা 15 মিনিটের মধ্যে যাতে নামাতে পারো, তো সেটা দেখার চেষ্টা করবে। সেকেন্ড যে টিপসটা আমি বলবো সেটা হচ্ছে তোমরা এই যে 1 ঘন্টা 30 মিনিট তারপরে যেটা পড়ে থাকবে সেটাকে 3টে পার্টে ব্রেক করবে। প্রথম পার্ট যেটা হবে সেটা হচ্ছে তুমি সেন্টারটাকে কালার করবে। সেকেন্ড পার্টে তুমি ব্যাকগ্রাউন্ডে যে ফিগারগুলো থাকবে সেগুলোকে কালার করবে। অ্যাট দি এন্ড জাস্ট ফিনিশিং টাচ মানে আমি ওরকম বলবো না যে ডার্ক শেড দেওয়ার। ফিনিশিং টাচ মানে হচ্ছে একদম ব্যাকগ্রাউন্ডে বাকি যে ডিটেলিং গুলো থাকবে, মানে একদম এক্সট্রা ডিটেলিং, সেইগুলোকে ধরে করার চেষ্টা করবে। এবার লাস্ট যে 30 মিনিটটা থাকে ওটা যদি পারলে 50 মিনিটসেও যদি মানে ব্যালেন্স হয়ে যায়, বা বলতে গেলে একটু যদি 19-20 হয়ে যায়, তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে প্রথমে সেন্টার করাটা কিন্তু কখনো যেন 30 মিনিটকে বেরিয়ে না যায়। তো এটা আমি তোমাকে থার্ড টিপস দেবো। কারণ সেন্টার করতে গিয়ে প্রচুর জন থাকে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগিয়ে দেয়, কারণ এত ধরে ধরে করে, যেটা আমি দেখছিলাম। তো তাই জন্য তোমাদেরকে বলবো যে সেন্টার কখনো ওই রকম এত তাড়াতাড়িতে মানে এত সময় লাগাবে না। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা আমি তোমাদের ফোর্থ টিপস যেটা দেবো সেটা হচ্ছে সেন্টারে বেশি ফিগার রাখবে না, ম্যাক্সিমাম হলে 3টে ফিগার। কারণ তুমি কম্পিটিশনে যদি তুমি প্রচুর ফিগার দাও, তোমাকে কিন্তু ধরে ধরে কালার করতে হবে। তো তার জন্য যতটা কম ফিগার দেওয়া যায় চেষ্টা করবে। মানে যতটা কম মানে আমি বলতে চাইছি সেন্টারে কম ফিগার দেবে। সেন্টারে যদি একটা ফিগার থাকে তুমি ধরে ধরে করো, 30 মিনিটে দেখবে হয়ে যাবে। কিন্তু যদি একটা দুটো তিনটে যদি ম্যাক্সিমাম থাকে, বা দেখো সেটা ডিপেন্ড করছে তুমি কিরকম সাবজেক্ট পেয়েছো তার উপরে। তো সেটা তোমাকে কিন্তু মাথায় ভাবতে হবে যে আমি এমন ভাবে সাবজেক্টটাকে বানাবো যাতে তোমার সামনে ম্যাক্সিমাম 3টে ফিগার আছে, তার বেশি যেন ফিগার না হয়, যে তার থেকে কম হলে আরো ভালো। আর ব্যাকগ্রাউন্ডের ফিগারগুলোকে অত বেশি ডিটেলসে শেড দেবে না, জাস্ট ফেসের কালারের জন্য ইয়েলো আঁকা, তারপর একটুখানি ব্রাউন দিয়ে চোখ মুখ করে দেয়। চোখ মুখ অত ডিটেলসে তোমাকে আঁকতেও হবে না, কারণ দূরে আছে। তো তুমি খুব ইজিলি কিন্তু চোখটাকে জাস্ট ব্রাউন দিয়ে শেড করে দিতে পারো, অত কিন্তু ধরে ধরে করার কিছু নেই। জাস্ট সিম্পল ভাবে করবে, তাহলে দেখবে তোমার দেখতে ছবিটা খুব ভালো লাগবে, যে সামনের দিকটা যথেষ্ট বেশি তোমার চোখে লাগবে যে হ্যাঁ তুমি সামনে যেটা করেছো সেটাই মেন অ্যাট্রাকশন, তার পেছনগুলো ব্যাকগ্রাউন্ডে আছে এরকম ভাবে। আর একদম পেছনের ব্যাকগ্রাউন্ডে জাস্ট হালকা একটা শেড দেবে, হালকা ভাবে কাজটা করে, পেছনে ধরো বাড়ি রয়েছে বা গাছ রয়েছে এরকম ভাবে। তো এইগুলোকে ভালো মতো ভাবে করার চেষ্টা করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এটা আমি সবসময় এটা অ্যাকিউরেট হয় না, বাট হ্যাঁ এটা আমার মনে হয় যে এটা করাটা বেস্ট। সেটা হচ্ছে সবসময় পোর্ট্রেট মোড, মানে লম্বা লম্বিতে কাজ করার চেষ্টা করবে। কারণ লম্বা লম্বি কাজ করে দেখলে কি হয় যে জায়গাটা কম লাগে, আর হ্যাঁ কালার খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ চওড়ায় হলে কি হয় যে অনেকটা এরিয়া হয়ে যায় তোমার পেপারে, তো সেক্ষেত্রে অনেক কিছু দিতে হয়। তো এইগুলো মাথায় রাখার চেষ্টা করবে। তার থেকেও শুরু করে অনেক তুমি আইডিয়া লাগাতে পারো, একটা টপিকের ওপর প্রচুর আইডিয়া হয়, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টের ওপর। কিন্তু হ্যাঁ, চেষ্টা করবে এইভাবে ইউটিলাইজ করতে টাইমকে। তো আমরাও দেখবে যে আমি একটা রিসেন্টলি একটা মানে সাবজেক্টিভ ওয়ার্ক করবো, তো সেটাকে আমরা যতটা কম টাইম যতটা কম কালার শেড দেওয়া যায় তো ওইভাবে করার চেষ্টা করবো, যাতে আমরা জাস্ট ফুটিয়ে তুলতে পারি। অ্যাট দি এন্ড আমি তোমাদের এটাই বলবো যে দেখো, ফার্স্ট অফ অল যেটা তোমাকে খুব ভালো মতো ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে আউটলাইন, মানে একটা ফিগারের পশ্চার, একটা খুব ভালো কম্পোজিশন, সেটাকে মানে যথেষ্ট ভালো ফোকাস রাখতে হবে। কালার 19-20 হয়ে যাবে, আর এটা খুবই স্বাভাবিক যে প্রচুর জন, এটা টিচাররাও জানে যে কালার করতে অনেক সময় লাগে, ধরে ধরে কালার কেউই কম্পিটিশনের মধ্যে অত বেশি করে না। কিন্তু তোমাকে কম্পোজিশনটা কিন্তু ভালো মতো হয় মাথায় রাখবে, যে তোমাকে একটা সাবজেক্ট দিয়েছে, তো তোমাকে সাবজেক্টটাকে দাঁড় করাতে হবে, মানে কাঠামো তৈরি যেমন যেন ভালো মতো ভাবে হয়। একটা দুর্গা ঠাকুর দেখতে ভালো লাগবে যদি তার কাঠামো ভালো হয়। তো তার জন্য তোমাকে স্ট্রাকচার বা মানে কি বলো আউটলাইনটা ভালো মতো ভাবে করতে হবে। বাট অ্যাট দি এন্ড বলবো যে তোমরা ভালো মতো ভাবে প্র্যাকটিস করো বাড়িতে। বাড়িতে পারলে ডিফারেন্ট যে কোনো টপিকে কাজ করতে পারো। আমাদের চ্যানেলে প্রচুর সাবজেক্টিভ ড্রয়িং আছে, সেই আউটলাইনগুলোকে রেডি করার চেষ্টা করো, দেখবে ইজিলি তোমরা করতে পারছো। আর হ্যাঁ, 2 ঘন্টাটাকে ভালো মতো ভাবে ইউটিলাইজ করবে, দেখবে তাহলেই অফলাইন কম্পিটিশন ইজি, বাট যদি তুমি সেটাকে ইজিলি করতে পারো।